নমস্কার। কাল 14ই নভেম্বর সকাল 8টা থেকেই বিহার ভোটে গণনা শুরু হয়ে যাবে। কিন্তু আমি গতকাল আপনাদের ঠিক যে কথাটা বলেছিলাম যে বিহার ভোটের গণনার আগে আমরা বৃহস্পতিবার সন্ধে একটা আলোচনা নিয়ে আসব। সেটা হচ্ছে বিহারের ফলাফলে যদি দেখা যায় যে সত্যিই এনডিএ জিতছে, মানে বুথ ফেরত সমীক্ষাগুলো যেমন একটা ইঙ্গিত করেছে যে বিহারে সুইপ করতে পারে এনডিএ, বিশেষ করে টুডেস চাণক্য যেমন বলছে যে 160টার বেশি সিট পেতে পারে এনডিএ। সত্যি যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে বিহারের মুখ্যমন্ত্রীটা কে হবে? সুতরাং বিহারের ভোটটা কিন্তু ভোটটা হয়ে যাওয়া মানে খেলা শেষ হয়ে গেল এরকম নয়। এই খেলার পরেও আর একটা খেলা বাকি থাকবে যে বিহারের মুখ্যমন্ত্রী কি সত্যি নীতিশ কুমার হবেন নাকি অন্য কেউ হবে, নাকি বিজেপি এবার নীতিশকে মুখ্যমন্ত্রী হতে দিতে চাইবে। এই খেলাটা কিন্তু এখনো বাকি আছে। আজকে আমাদের খবরের মধ্যে খবরের আলোচনার বিষয়বস্তু কিন্তু এটাই। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদা দীর্ঘদিন বিহারে পলিটিক্স খুব কাছ থেকে দেখেছেন, দীর্ঘদিন পাটনায় থেকে সাংবাদিকতা করেছেন। বিহারের সমস্ত কুশীলব, রাজনৈতিক কুশীলব, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, তাদের খুব কাছ থেকে দেখেছেন, তাদের বাড়িতে যাতায়াত ছিল। ফলে বিহারের রাজনীতির মোটামুটি নারী নক্ষত্র অমল সরকার ফলো করেন। আমি আজকে অমলদাকেই জিজ্ঞাসা করবো, অমলদা, এই ভোটে যখন বুথ ফেরত সমীক্ষা দেখা যাচ্ছে তখন সবাই খুব হইচই করছে যে এই যে মহিলা ভোটের সার্জ, রাতারাতি প্রায় 12% মহিলা ভোট বেড়ে গেল। 2020 সালের বিধানসভা ভোটে মহিলা ভোট পড়েছিল 59%, এবার পড়েছে 71%, 12% ভোট বেড়ে গেল। সবাই বলছে নীতিশ কুমারের জন্য। নীতিশ কুমার ধারাবাহিকভাবে যে মহিলা ভোটের যে ভিত্তিটাকে সেটাকে যেভাবে লালিত পালিত করে এসেছেন তার ফল পেয়েছেন, প্লাস ভোটের আগে 10,000 টাকা করে দেওয়া। তো এখন নীতিশ কুমার হচ্ছে, কিন্তু বিহার ভোটের মানে ভোট গ্রহণ 4 নভেম্বর ফার্স্ট ফেজ ছিল, তাই তো? তার একদিন আগে পর্যন্ত আমরা বিজেপিকে নীতিশ করতে দেখিনি। 6 তারিখ ছিল, 6 তারিখ, সরি 6 নভেম্বর। আমরা 4 তারিখ পর্যন্ত বিজেপিকে এত নীতিশ করতে দেখিনি। কেন? এটার মধ্যে দুটো কারণ আছে। একটা হচ্ছে যে বিহারে নরেন্দ্র মোদী যেমন একটা মহিলা ভোট ব্যাংক কাজ করে বিজেপির পক্ষে বা এনডিএ জোটের পক্ষে, বিহারে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে নীতিশ কুমার। তার এই যে মদের ইয়েটাকে বন্ধ রাখা, মানে মদ নিষিদ্ধ করে দেওয়া, এইটা একটা বড় কারণ আছে। আরেকটা বড় কারণ আছে, সেটা হচ্ছে যে নীতিশ কুমারকে তুচ্ছ তাচ্ছিল্য করলে নীতিশ কুমার যে এই যে এত দল বদল করেন, শিবির বদল করেন, এর পেছনে একটা অ্যারিথমেটিক্স আছে, একটা রসায়ন আছে। সেটা হচ্ছে যে উনি যখন লালু প্রসাদের দিকে চলে যান তখন ওনার যে নিজস্ব ভোট ব্যাংকটা, যেটাকে বলা হয় ইবিসি, এক্সট্রিম ব্যাকওয়ার্ড কাস্ট, অতি পিছড়া বর্গ, এদের একটা সোশ্যাল প্রোটেকশন দরকার হয়, সামাজিক সুরক্ষা, মানে এইটা দরকার হয়। লালু প্রসাদের দিকে যখন থাকেন উনি, তখন এটা আন্ডারস্ট্যান্ডিং যে যাদব সম্প্রদায়, যারা একটু মধ্যবর্গীয়, মানে একেবারে ইবিসি নয়, তাদের থেকে ওপরে ওবিসি, তারা এদেরকে প্রোটেকশনটা দেবে। ফলে ওখানে যারা, যেটাকে লালু প্রসাদ সংক্ষেপে ভুরাবাল বলে, অর্থাৎ ভূমিহার, রাজপুত, কি বলে, কায়স্থ, ক্ষত্রিয়, এই যে অংশটা, এরা এই ইবিসিকে কোনোভাবেই কোণঠাসা করবে না, করবে না, এই প্রোটেকশনটা পাবেন। এই আন্ডারস্ট্যান্ডিং উনি লালুর সঙ্গে যান। আবার যখন লালুর সঙ্গে বনিবনা হয় না, বা উনি মনে করেন যে ভবিষ্যতের জন্য বিজেপির দিকে আসা দরকার, তখন বিজেপির লায়াবিলিটি হয়ে যায় যে এই ইবিসি ভোট ব্যাংকটাকে যেন কোনোভাবেই বিজেপির যে উচ্চবর্ণের ভোটার, যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ভূমিহার, রাজপুত, তারা যেন কোনোভাবে ডিস্টার্ব না করে। অর্থাৎ নীতিশ কুমার তার এই 36%-এর প্রোটেকশনটা শিবির বদলের সময় এই সমীকরণটা ওনার মাথায় থাকে। তো বিজেপি এবারে যেটা করেছিল, যে একটা হাওয়া উঠেছিল যে নীতিশ কুমার কিছু নয় এবং কেউ বড় শরিক নয়, তারপরে কাউকে মুখ্যমন্ত্রী ফেস করা হলো না, বলা হলো যে, মানে মোদি অনেকবার প্রশংসা করলেন কিন্তু কখনো বললেন না যে আবার তার নেতৃত্বে আমরা বিহারে সরকার করতে চলেছি। অমিত শাহকে তো স্পেসিফিক প্রশ্ন করাতে উনি উত্তরই দিয়েছিলেন যে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়নি। অমিত শাহ শেষে বলেছিলেন যে বিহারের চিফ মিনিস্টারের পোস্টে ভ্যাকেন্সি নেই, না একবারও বলেননি যে নীতিশ কুমারই আমাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট। এবং গতানুগতিক উত্তর যে বিধায়করা মিলে ঠিক করবেন, অর্থাৎ
নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন এই কথা উনি বলেননি। একজন ইনকামবেন্ট চিফ মিনিস্টার, তাকে কিন্তু বলেনি যে ভোটের পরেও নীতিশ কুমারই চিফ মিনিস্টার। এক্স্যাক্টলি। এবার এইটা কেন বলতে বাধ্য হলো, পরে ওরা রিয়ালাইজ করলো যে ইবিসি ভোটাররা যদি ভয় পেয়ে যায় যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী বিজেপি আর করবে না, তাহলে তাদের তো একটা সোশ্যাল মানে থেকে তাদের তো একটা টপে একটা শক্তি দরকার। ফলে তারা তখন শিফট করবে হচ্ছে মহাগঠবন্ধনের দিকে, যে লেটস গো টু লালু প্রসাদ। কারণ ওদের তো দলীয় রাজনীতি যাই হোক না কেন, একটা সমাজের মধ্যে একটা রাজনীতি আছে। সেই রাজনীতিতে কিন্তু বিজেপির সঙ্গে তাদের চলার কোনো বাসনা নেই। তার কারণ ওখানে আপার কাস্টের বেশি, মানে কন্ট্রোল বেশি। ফলে তারা তখন ওই দিকে শিফট করে যাবে। বিজেপিটা রিয়ালাইজ করলো যে যদি নীতিশের জেডিইউ হেরে যায় এবং জেডিইউর যে ভোটগুলো আমরা পাই সেটা যদি আমরা হেরে যাই, বিকজ 36% ইজ এ বিগ নাম্বার। একটা যেটা ইন্টারেস্টিং এখানে বলার সেটা হচ্ছে যে গোটা বিহার ভোটে এমনই একটা পরিস্থিতি যে ফার্স্ট ফেজে ইলেকশন হয়ে যাওয়া পর্যন্ত বিজেপির পার্টি অফিসের বাইরে নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের যৌথভাবে কোনো ছবিও ছিল না, পোস্টারও ছিল না, ছিল পার্টি অফিসের মধ্যে। পাটনায় বিজেপির পার্টি অফিসের বাইরে তখনই নীতিশ কুমারের ছবি টাঙানো হলো যখন হচ্ছে ফার্স্ট ফেজ ভোটটা হয়ে গেল এবং দেখা গেল যে গতবারের থেকে একটা হিউজ এক্সট্রা পোলিং হচ্ছে, পোলিং পার্সেন্টেজ প্রায় 8.5% বেড়ে গেছে গতবারের তুলনায়। সেইটা দেখেই দেখা গেল যে রাতারাতিভাবে নীতিশ কুমারকে একটা প্রজেকশনে, এবং সেই প্রথম যে রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধানরা গিয়ে বলতে শুরু করলেন যে হ্যাঁ নীতিশ কুমার আমাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট। একদমই। কিন্তু এই বিজেপিকে কি সত্যি নীতিশ কুমার ভরসা করেন, বা এই বিজেপিকে সত্যি ভরসা করা যায়? তার কারণ হচ্ছে যে ভোটের, যেটা আমি বারবার করে বলতে চাইছি যে কালকের ফলাফল কেন গুরুত্বপূর্ণ। বিজেপি 101টা সিটে লড়েছে, নীতিশ কুমারও 101টা সিটে লড়েছেন। বিহারের টোটাল অ্যাসেম্বলি সিট হচ্ছে 243 এবং দুজনেই সমসংখ্যক আসনে লড়েছে। যদি নীতিশের 10টা আসনও বিজেপির থেকে কম হয় বা 5টাও কম হয়, তাহলে কিন্তু একটা আলোচনা রয়েছে যে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, যিনি বিজেপির ম্যান বলে পরিচিত এবং নিজেকে প্রায় সেই জায়গায় পৌঁছে গেছে রাজ্যপাল হিসেবে, তার বিরুদ্ধে একটা সমালোচনা রয়েছে যে তিনি বিজেপির পার্টি অফিসটাই ভার্চুয়ালি রাজভবন থেকে চালান বলে অভিযোগ। তো রাজ্যপাল হয়তো সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসেবে, জোট নয় পার্টি হিসেবে বিজেপিকেই দেখে দিল এবং সেখানে বিজেপি কিন্তু মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়ে উঠতে পারে। এই সম্ভাবনা আছে। মহারাষ্ট্র মডেল হতে পারে। একনাথ সিন্দেকে দিয়ে উদ্ধব ঠাকরে সরকারটাকে খতম করলো, তারপর তাকে মুখ্যমন্ত্রী রাখলো এবং তার অধীনে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী রইলেন। কিন্তু যখন ইলেকশন এলো তখনই ইলেকশনের আগে থেকে বিজেপি ইন্ডিকেশন দিচ্ছিল এবং পরবর্তীকালে যেটা দেখা গেল, একনাথ সিন্দে মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী হয়ে গেছেন। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এখন মুখ্যমন্ত্রী। কিন্তু এরকম যদি পরিস্থিতি হয় তাহলে কি নীতিশ কুমার আবার ডিগবাজি খেতে পারেন? আমি এটাই আসছি। প্রথমত বিজেপির একটা জিনিস, বিহারের একটা মডেল কিন্তু বিজেপি তৈরি করেছে যে শরিকদেরকে, মানে বিজেপি তো ওখানে সেকেন্ড লার্জেস্ট পার্টি, প্রথমে আরজেডি তারপরে বিজেপি, 45-50 কাছাকাছি সিট হচ্ছে নীতিশ কুমারের। গতবার তো মনে হয় নীতিশ কুমারই বেশি ছিল। না, নীতিশ কুমার বেশি নয়, বিজেপি সেকেন্ড পার্টি। আচ্ছা, মানে এই জোটে, এনডিএ জোটে 1 নম্বর পার্টি হচ্ছে বিজেপি, কিন্তু তারা নীতিশকে সাপোর্ট দিয়ে গেছে। বিজেপির যেটা দুর্ভাগ্য যে তারা এই যে 20 বছর ধরে নীতিশকে সাপোর্ট দিয়ে গেল, তারা এখনো পর্যন্ত মানে কি বলা যায় স্বনির্ভর হতে পারেনি। মানে যে কথাটা মানে মোদি খুব বেশি ইউজ করেন, স্বনির্ভর ভারত, বিহারের বিজেপি এখনো স্বনির্ভর। তার কারণ হচ্ছে যে তার কোনো ফেস নেই। তার কারণ হ্যাঁ, প্যান বিহার বিজেপির কোনো মুখ নেই, গ্রহণযোগ্য মুখ নেই। বিজেপির পাটনার নেতা আছে, বিজেপির আরারিয়ার নেতা আছে, বিজেপির মধুবনীর নেতা আছে, কিন্তু কেউ বিজেপির গোটা বিহারের নেতা বলে কেউ নেই। লাস্ট সুশীল মোদী টু সাম এক্সটেন্ট মানে কানার মধ্যে ঝাপসা বলা যেতে পারে। হ্যাঁ, তিনি এদের সমসাময়িক, মানে লালু প্রসাদ, নীতিশ কুমার এদের বন্ধু। এরা সব ইমার্জেন্সির বিরুদ্ধে লড়াই করে রাজনীতিতে এসেছিলেন এবং সুশীল মোদী অসম্ভব সজ্জন একজন ব্যক্তি ছিলেন। তো আমি যেটা বলছি যে 20 বছর অপেক্ষা করার পর বিজেপি আর কাহাতক অপেক্ষা করবে? বিহার তাকে দখল নিতে হবে, কারণ তার মূল টার্গেটটা হচ্ছে বেঙ্গলটাকে সে ঘেরার চেষ্টা করছে। ঝাড়খণ্ডটা চেষ্টা করেও মানে হাতছাড়া হয়ে গেল, ওড়িশাটা পেয়েছে, আসামটা আছে। তাহলে এবারে বিহারটা যদি বিজেপির হাতে না আসে, তার কারণ নীতিশ কুমারকে আমরা একটা জিনিস, ঘটনা যে আমরা যতই ডিগবাজি বলি এটা তার একটা খারাপ দিক, কিন্তু একটা বড় দিক হচ্ছে
বিজেপি সমর্থনে সরকার চালিয়ে হিন্দুত্বের যে রাজনীতি, যে এজেন্ডা, সেটা কিন্তু বিহারে খুব রমরমা দবদবা করতে দেয়নি কখনো, এবং বিজেপিকে কোনো লিডারও তৈরি হতে দিল না। কিন্তু অমলদা, একটা প্রশ্ন আমার এখানে আছে, সেটা হচ্ছে যে অনেকে মনে করছেন বা বলছেন, বা তুমিও যেটা বললে, সেটা হচ্ছে যে আজকে যদি বিজেপি নীতিশের থেকে বেশি সংখ্যায় সিট পায়, এবং যেটা অনেকে অ্যাপ্রিহেন্ড করছে, সেক্ষেত্রে রাজ্যপাল হয়তো বিজেপিকেই ডেকে দিল। না, আমি এটাই বলতে যাচ্ছি। এবারে নীতিশ কুমার ডিগবাজি খেয়ে গেল, কিন্তু বিজেপির যা ট্র্যাক রেকর্ড গত 5 বছরে, যেভাবে মহারাষ্ট্রে ভেঙেছে, নীতিশের পার্টিও ভেঙে দিতে পারে। একেবারেই অসম্ভব কিছু নয়। নীতিশ কুমারের যে ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় ঝাকে ব্যক্তিগতভাবে আমি চিনি। সঞ্জয় ঝা আমার বন্ধুও, দীর্ঘদিন ধরে আমি তাকে দিল্লিতে দেখেছি, এবং সঞ্জয় ঝা যতটা না জেডিইউ, তার থেকে অনেক বেশি বিজেপির সাথে ফ্রেন্ডলি। অরুণ জেটলির ঘরে সঞ্জয় ঝার আড্ডা ছিল, আমরাও আড্ডা মেরেছি সেখানে। তো সঞ্জয় ঝা ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট, যতটা না তিনি জেডিইউ, তার থেকে তিনি বেশি বিজেপির ফ্রেন্ড। আমি এটাই বলছিলাম যে 20 বছর ধরে তো বিজেপি মুখ্যমন্ত্রিত্বটা নেয়নি। এবার নীতিশ কুমারের অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আছে। তার স্মৃতি শক্তি নিয়ে আছে, তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, মনে রাখতে পারছেন না, এরকম অনেক রকম আছে। মানে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন, নানান রকম আছে। ফলে এটা তো একটা গ্রাউন্ড আছেই যে মুখ্যমন্ত্রী সুস্থ নন। প্লাস 20 বছর ধরে বিজেপি এই এটা করেছে যে আমি একটা রিজিওনাল পার্টির লোককে আমি দিয়েছি সাপোর্ট। হ্যাঁ ঠিক, আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, কিন্তু আমি কাহাতক তাকে সাপোর্ট দিয়ে যাব। ওর সঙ্গে লোজপা আছে, অর্থাৎ রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগের, আরো দুটি শরিক দল আছে, কুশওয়া আছে, তো জিতেন মাঝি আছেন। এদের নিয়ে বিজেপি সরকার করার চেষ্টা ডেফিনেটলি করবে, কিন্তু পারবে কিনা এখানে আমি একটা প্রশ্ন চিহ্ন রাখছি। এই জন্যে দ্য মোমেন্ট বিজেপি যদি নীতিশকে ল্যাং মারে, লালু প্রসাদ সঙ্গে সঙ্গে কিন্তু নীতিশকে সাপোর্ট দিয়ে দেবে। লালু প্রসাদের রাজনীতির ট্র্যাক রেকর্ডটা যদি কেউ ফলো করে ভালো করে, আমি বলবো মানে একমাত্র ন্যাশনাল লেভেলের লিডার যার বিরুদ্ধে দুর্নীতির প্রচুর অভিযোগ আছে, কখনো কোনো পরিস্থিতিতে উনি বিজেপির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করেননি। আর সবার কোনো না কোনো কিছু আছে, ইভেন বামপন্থীরা পর্যন্ত কৌশলগত সমঝোতা করেছেন, লালু প্রসাদ সেটাও করেননি। এবং 2015-তে যখন 2014-তে যখন বিহারে মোদি হাওয়া দিয়ে মোদি অনেক সিট বার করে নিল, লালু প্রসাদের কথাতেই তো নীতিশ কুমার আশ্বাস পেয়ে বিজেপির মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে 2015-তে আবার জেডিইউ এবং আরজেডির জোট হলো, এবং লালু প্রসাদ বলেই দিল যে আমি কেউটের ছোবলের থেকেও কমিউনালিজমকে বড় বিপদ মনে করি। মানে ও বলতে চেয়েছিল যে নীতিশ কুমার কেউটে, কিন্তু তাও ওকে আমি সাপোর্ট দেব, বিকজ কমিউনালিজম ইজ মোর ডেঞ্জারাস, রাইট? হ্যাঁ, তো যদি নীতিশকে ল্যাং মারে বিজেপি, তাহলে আমার মনে হয় সবার আগে লালু প্রসাদ এই প্রস্তাবটা দিয়ে দেবে যে তুমি মুখ্যমন্ত্রী থাকো, ওর ছেলেকে উপমুখ্যমন্ত্রী করবে, আরও তৈরি করবে, আরও 5 বছর তৈরি করবে, বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিলাম। আমার রাজনীতিটা কি, আমার লালুর কাছে রাজনীতিটা কিন্তু অ্যান্টি বিজেপি, নট অ্যান্টি নীতিশ কুমার। যদি আমরা পলিটিক্যাল ফিলোসফির জায়গা থেকে দেখি, কৌশলগতভাবে আমি কখনো নীতিশকে, কারণ হচ্ছে লালু আর নীতিশ তো একসাথে একটা সময়, এবং দুজনের পলিটিক্যাল জার্নিটাও তো একসাথে। শুধু তাই নয়, দুজনের বেসিক রাজনীতির মধ্যে কোনো ফারাক নেই। ও একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে, ও একটা, দুটোই পুয়ার, দুজনেই লোহিয়াকে লোক, এবং দুজনেই সামাজিক ন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করে, দুজনেই রামমোহন লোহিয়া ছাত্র, একদম জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়া এদের ছাত্র এরা। ফলে এদের রাজনীতিতে এরা সমাজের কিছু মধ্যবর্গীয় এবং মানে পশ্চাৎপদ এবং অতি পশ্চাৎপদ অংশকে নিয়ে রাজনীতিটা করে। ফলে লালু প্রসাদের রাজনৈতিক দর্শনের জায়গা থেকে সে কিন্তু, এবং এই আমি যেটা 2015 বললাম তাই শুধু নয়, আবার যখন 2020 নির্বাচন হলো, যখন এরা পারলো না, মানে আরজেডি সরকার করতে পারলো না, কিছুদিন পর যে নীতিশ মানে চলে এলো বিজেপির ওখান থেকে, লালু প্রসাদ তো আবারও বললো যে তুমি মুখ্যমন্ত্রী থাকবে, আমরা তোমায় সাপোর্ট দিচ্ছি,
তুমি কেন বিজেপির সঙ্গে এত অশান্তি করছো? এদের মধ্যে একটা বন্ধুত্ব যেমন আছে, শত্রুতাও আছে, সব আছে। কিন্তু আমি বলবো রাজনৈতিক দর্শনের জায়গা থেকে বিহারের লালু প্রসাদ কিন্তু ন্যাশনালি, জাতীয় স্তরে একটা আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা সঠিক কি বেঠিক সেটা আলাদা কথা, কিন্তু আমাদের ন্যাশনাল লিডারদের মধ্যে যে দোদ্দুল্যমানতা, কংগ্রেসের তো এই ক্রেডিট এখন আর নেই। কংগ্রেস নানান জায়গাতে কমিউনালিজমের সঙ্গে আপোষ করেছে, তো সরাসরি হয়তো বিজেপির সঙ্গে করেনি, কিন্তু নানানভাবে করেছে। অনলি লালু প্রসাদ যে কিন্তু আর মানে বিজেপি আরএসএস এই রাজনীতির বিরুদ্ধে লাগাতার আমি বলবো যে রাহুল গান্ধী যে রাজনীতির এখন করছেন, এটা লালু প্রসাদের রাজনীতির একটা মানে আধুনিক সংস্করণ। লালু প্রসাদ এই ব্যাপারে কিন্তু মানে আমি বলবো যে এই ধারাবাহিকতার কারণেই, ফলে যদি নীতিশকে ল্যাং বিজেপি মারে, আমার নিজের ধারণা লালু প্রসাদ আবার ওই জিনিসই করবে। নীতিশের পার্টি যদি ভেঙে দেয়, যদি সরকার গড়ার প্রতিশ্রুতিটা লালু প্রসাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু পার্টিটা ভাঙবে না, বিজেপি ভাঙতে পারবে না। যদি কারণ কি এখনো পর্যন্ত প্রেডিকশন হচ্ছে এনডিএ লার্জেস্ট জোট হচ্ছে, কিন্তু লার্জেস্ট পার্টি হতে যাচ্ছে আরজেডি। এই যে বিদায়ী বিধানসভাতে তার ৭৫ জন বিধায়ক আছে, এবং পরবর্তীকালে ওই এআই আমাদের আসাউদ্দিন ওয়েসির ৬ জন বিধায়ক, তারাও আরজেডিতে চলে এসেছিল। সব মিলিয়ে প্রায় ৮০+ বিধায়ক আছে তার। এবার আমি যদি ধরে নিই কমেও যাবে, যদি ৭০ও হয়, ৭০-এর কাছাকাছি অন্যরা কেউ পাবে না। ফলে আরজেডি জেডিইউর গভর্নমেন্ট হওয়াটাও কিন্তু অসম্ভব নয়, এটাও অসম্ভব নয়। তার মানে তুমিও মানছো যে বিহারে কালকে যে ভোটের রেজাল্ট যাই হোক, ভোট পরবর্তী একটা খেলাধুলা করার একটা জায়গা, মানে একটা মুখ্যমন্ত্রিত্ব নিয়ে একটা টাকা ফোয়ার হবেই, এবং তার যে চিত্রনাট্য সেটা বিজেপি প্রথম লেখা শুরু করেছে ভোটের আগে থেকে। একদমই যে বিজেপি 20 বছর ধরে নীতিশ কুমারের সাথে সংসার করার পরেও সেই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে চায়নি যতক্ষণ না ঠেলায় পড়েনি। ফার্স্ট ফেজের পরে দেখা যাচ্ছে যে বিজেপি ঠেলায় পড়ে, কারণ রাজনাথ সিংয়ের বা ধর্মেন্দ্র যাদবের বলার ক্ষমতা নেই বিহারে গিয়ে যে নীতিশ কুমার আমাদের চিফ মিনিস্টার, দলীয় সিদ্ধান্ত, যতক্ষণ অমিত শাহ বলছেন। সম্রাট চৌধুরী যিনি উপমুখ্যমন্ত্রী বিজেপি নীতিশের ক্যাবিনেটে, তিনি একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স করেছিলেন যে কিছু বিভ্রান্তি হচ্ছে, আমি বিভ্রান্তি কাটানোর জন্য দলের তরফে আপনাদের বলতে চাই, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন। এই থাকবেনটা নতুন কথা ছিল। ওরা তখন দিশাহারা অবস্থা যে ভোট চলে যাবে, এই গরিব লোকেরা বিজেপি ক্যান্ডিডেটকে ভোট দেবে না। তারা তো চায় যে মানে সরকারের 1 নম্বর লোকটা আমাদের লোক হোক, সে লোকটা আইদার নীতিশ অর লালু, অর্থাৎ তেজস্বীকে ভোট দিয়ে দেবে তারা। এবং এটাও কিন্তু দেখার যে বিহারে আরজেডি নাম্বার 1 পার্টি প্রজেক্টেড, এবং যত সমীক্ষা হয়েছে সবাই ক্ষেত্রে কিন্তু চিফ মিনিস্টার হিসেবে 1 নম্বর মুখ হচ্ছে তেজস্বী। মানে সমীক্ষায় ধরা গেছে, সেটা সমীক্ষায় মানে আমি বলছি যে এই যে মানে ভাবনাটা সোসাইটির মধ্যে, এটা কোথা থেকে? ও যে খুব বড় প্রশাসক, অমুক তমুক, এরকম কিছু না। ওর বাবার পরিচয়, সে পশুখাদ্য কেলেঙ্কারিতে চুরি করে জেল খেটেছে। তাহলে তেজস্বীকে কেন লোকেরা করছে? তেজস্বী নিজের বিরুদ্ধে এতগুলো মামলা আছে, রেলের চাকরি দেওয়ার ইয়েতে জমি নিয়েছে, তারপর 2খানা রেলের হেরিটেজ হোটেল বিক্রি করার ক্ষেত্রে ওর হাত ছিল, তার বিরুদ্ধে সিবিআই যে কোনো দিন চার্জশিট দেবে, হয়তো জেলেও যেতে হতে পারে। তা সত্ত্বেও ম্যাক্সিমাম লোক কেন ওকে মুখ্যমন্ত্রী চাইলো? বিকজ ওদের মধ্যে একটা কনফিউশন ছিল যে নীতিশ কুমারকে কি সত্যি মুখ্যমন্ত্রী আর থাকতে দেবে বিজেপি? এত অসুস্থ হয়ে পড়েছে লোকটা। ফলে নাম্বার 1 সিএম ফেস হচ্ছে তেজস্বী। ভেরি ইন্টারেস্টিং বিহারের এটা। নাম্বার 1 সিএম ফেস তেজস্বী, নাম্বার 1 পার্টি আরজেডি, কিন্তু জোট হিসেবে বিজেপি। ঠিক। সো জোট পলিটিক্সটা যে কত কত প্রাসঙ্গিক আজকের ভারতবর্ষে, তারও একটা দৃষ্টান্ত কিন্তু বিহারের সুতরাং কালকে এখন দেখা যে কালকে এক্স্যাক্ট যে এক্সিট পোল তো আমরা দেখেছি, কিন্তু এক্স্যাক্ট যে পোলের রেজাল্ট সেটা কালকে কি বেরোয়, এবং সেই ভোট ফলাফলের যে কার কত আসন, তার উপরে কিন্তু আগামী দিনে বিহারের যে মুখ্যমন্ত্রী কে হবেন তা স্থির হবে। ফলে নীতিশ কুমারই যে ফের মানে এনডিএ জিতলেও নীতিশ কুমারই যে ফের মুখ্যমন্ত্রী হবেন তা কিন্তু এখনই বলা যাচ্ছে না, বরঞ্চ এই কালকের যে ভোটের ফলাফল ঘোষণা হবে তারপরে এখনো খেলাধুলোর অনেক অবকাশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আজ এ পর্যন্তই। কালকে যেই রেজাল্ট বেরোবে বিহারের বা রেজাল্ট বেরোতে থাকবে, আমরা কালকে ধারাবাহিকভাবে বিহারের ভোটের রেজাল্টের বিভিন্ন রকম দিক নিয়ে আপনার সামনে আলোচনায় আসবো, এবং খবরের মধ্যে খবর, অর্থাৎ সেই রেজাল্ট যে বেরোবে তার মধ্যে থেকে যে বিশ্লেষণ করে অ্যাকচুয়ালি যে কি পার্সপেক্টিভে ভোটটা হলো বা আগামী দিনে কি হতে চলেছে বা ন্যাশনাল পলিটিক্সেও তার কি ইম্প্যাক্ট হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।